পুরুষ দেহে যে শুক্রাশয় থাকে সেই শুক্রাশয় দুটির মধ্যে লেফট স্ক্রোটাম বা বাম শুক্রাশয় একটু যে বড় দেখায়, সেজন্য বলা যায় যে লেফট স্ক্রোটাম একটু বড় এবং রাইট স্ক্রোটাম থেকে। এগুলো জীবনের ভ্রূণদশায় যে অ্যাবডোমিনাল ক্যাভিটি যেটা আছে, অ্যাবডোমিনাল ক্যাভিটি এর পেলভিক ক্যাভিটি অংশে অবস্থান করে এবং জন্মের সময় সেটা নেমে আসে এই যে স্ক্রোটামে পৌঁছে যায় টেস্টিসগুলো। স্কুটামগুলো আমাদের দেহের বাইরে অবস্থিত, কারণ হচ্ছে এগুলো স্পাম তৈরি করতে তার বডি টেম্পারেচার থেকে কম টেম্পারেচার এনভায়রনমেন্ট প্রয়োজন হয়। সেজন্য এগুলো দেহের বাইরে অবস্থিত এবং সাধারণত 2 ডিগ্রি সেলসিয়াস কম টেম্পারেচার থাকে এগুলো বাইরে অবস্থান করার কারণে। তখন এগুলো স্পাম তৈরি করতে পারে। স্পাম তৈরি হয় কোথায়? স্পাম তৈরি হয় টেস্টিসের যে সেমিনিফেরাস টিবিউলস থেকে। এখানে যদি আমরা চিত্রের মধ্যে দেখি, এই যে পেছানো যে নালিকাটা দেখা যাচ্ছে, এই নালীগুলোকে বলা হচ্ছে সেমিনিফেরাস টিবিউলস। এই সেমিনিফেরাস টিবিউলসের যে প্রাচীর আছে, সেই প্রাচীরে এক ধরনের জার্ম সেল থাকে। সেই জার্ম সেল থেকেই স্পাম তৈরি হয়। এখন এই সেমিনিফেরাস টিবিউল একটা জায়গায় গিয়ে সংগ্রাহক নালী যেগুলো আছে, এই যে সংগ্রাহক নালীতে উন্মুক্ত হয়। তো এই সংগ্রাহক নালীগুলো একটু পেছানো অবস্থায় থাকে, জালকাকার তৈরি করে, তাকে বলা হয় রেটিটেস্টিস। এবং এই রেটিটেস্টিস যে নালীর মাধ্যমে গিয়ে এপিডিডাইমিসে যেখানে উন্মুক্ত হয়, এই যে নালীর মাধ্যমে, এই নালীগুলোকে বলা হয় বাস ইফারেন্সিয়া। এবং এই বাস ইফারেন্সিয়া কোথায় উন্মুক্ত হয়েছে? এপিডিডাইমিসে গিয়ে উন্মুক্ত হয়েছে। এপিডিডাইমিস, তাহলে এই যে এপিডিডাইমিস যেটা আছে সেটা কি পরিবহন করে? কেবল পরিবহন করে এই যে স্পাম যেটা আছে সেই স্পাম। তো এই বাস ইফারেন্সিয়া থেকে এপিডিডাইমিস হয়ে স্পাম বাস ডিফারেন্স যেটা আছে সেই বাস ডিফারেন্সে পৌঁছে এবং বাস ডিফারেন্স স্পামটাকে ক্যারি করে নিয়ে যায়। অর্থাৎ এই বাস ডিফারেন্স স্পামই শুধু ক্যারি করে নিয়ে যায়। পরবর্তীতে যখন বাস ডিফারেন্স এই যে সেমিনাল বেসিকলস নামক একটা অর্গানের এই যে গ্রন্থি আছে, সেই গ্রন্থির ক্ষরণের সাথে মিক্স হয় যখন, তখন সেটাকে আমরা বলি সিমেন। অর্থাৎ এই সেমিনাল বেসিকলস থেকে সিমেন নিঃসৃত হয় এবং আমরা যে সিমেন দেখে থাকি তার প্রায় 60-70% হচ্ছে এই যে সেমিনাল ফ্লুইড যেটা আছে সেটা। এই সেমিনাল ফ্লুইড মিক্স হওয়ার পর সেটা হয়ে যায় ইজাকুলেটরি ডাক্ট। এই ইজাকুলেটরি ডাক্ট যেটা আছে সেটা আবার এই যে ইউরেথ্রার দিকে যেতে থাকে এবং যাওয়ার সময় এই যে প্রোস্টেট গ্ল্যান্ড যেটা আছে সেই প্রোস্টেট গ্ল্যান্ডের ক্ষরণের সাথে সেটা মিক্স হয় এবং এই প্রোস্টেট গ্ল্যান্ডের ক্ষরণের পরে যে মিশ্রণ পাওয়ার পর সেটা ইউরেথ্রাতে উন্মুক্ত হয় এবং ইউরেথ্রাতে আরেকটা গ্ল্যান্ড থাকে যেটাকে বলা হয় কাউপার্স গ্ল্যান্ড অথবা বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। তাহলে এখন যদি আমরা সম্পূর্ণ ডায়াগ্রামটা দেখি তাহলে কি দেখা যায় যে এই যে এপিডিডাইমিস যেটা আছে, এই এপিডিডাইমিস স্পাম নিয়ে আসে বাস ডিফারেন্সের কাছে। বাস ডিফারেন্স সেমিনাল ভেসিকলসের ক্ষরণের সাথে মিশ্রিত হয়, হওয়ার পর সেটা ইজাকুলেটরি ডাক্টের মাধ্যমে ইউরেথ্রাতে নিয়ে পৌঁছায়। ইউরেথ্রা পরবর্তীতে সেটা এই যে কাউপার্স গ্ল্যান্ডের ক্ষরণ মিশ্রণ করে, অবশ্য ক্ষরণ আগেই মিশ্রিত থাকে, তারপর সেটা বাইরে উন্মুক্ত করে। এখন এই যে সেমিনিফেরাস টিবিউলস আছে, সেই সেমিনিফেরাস টিবিউলসগুলো এক ধরনের কোষের মধ্যে ডুবানো থাকে। তো সেই কোষগুলোকে বলা হয় ইন্টারস্টিশিয়াল সেল। আর এই ইন্টারস্টিশিয়াল সেল যেগুলো আছে, অথবা এগুলোকে লিডিক সেলও বলা হয়, এই লিডিক সেলই টেস্টোস্টেরন হরমোন তৈরি করে থাকে। তাহলে এখানে আমরা আলোচনা করি যে এই যে ইন্টারস্টিশিয়াল সেল কাকে বলে? যে সেলগুলো এই যে সেমিনিফেরাস টিবিউলসকে ধারণ করে থাকে তাদেরকে বলা হয় ইন্টারস্টিশিয়াল সেল বা লিডিক সেল। রেটিটেস্টিস কাকে বলে? রেটিটেস্টিস হচ্ছে এই যে সেমিনিফেরাস টিবিউলসের ক্ষরণ যে সংগ্রাহক নালিকাতে উন্মুক্ত হয় এবং সংগ্রাহক নালিকাগুলো যে এই যে জালকাকার গঠন সৃষ্টি করেছে তাকে বলা হয় রেটিটেস্টিস। বাস ইফারেন্সিয়া কি? বাস ইফারেন্সিয়া হচ্ছে এই যে নালীর মাধ্যমে এই এপিডিডাইমিসে স্পাম এসে পৌঁছে, অর্থাৎ এই যে 4 থেকে 6টা নালী আছে সেগুলোকে বলা হয় বাস ইফারেন্সিয়া। এবং এপিডিডাইমিস পরবর্তীতে যে জায়গায় গিয়ে নালীতে উন্মুক্ত হয় তাকে বলা হয় বাস ডিফারেন্স। সেমিনাল ভেসিকল হচ্ছে এক ধরনের গ্রন্থি যেটা এই যে সেমিনাল ফ্লুইড ক্ষরণ করে থাকে। তারপর হচ্ছে ইউরেথ্রা, হচ্ছে যেখানে ইউরিন এবং স্পাম উভয়ই চলাচল করতে পারে, তবে দুইটা একই সাথে করে না।
কাপার্স গ্ল্যান্ড হচ্ছে এক ধরনের গ্রন্থি যেটা এই যে ইউরেথ্রার পাশাপাশি অবস্থিত এবং ইউরেথ্রাতে এটার ক্ষরণ নিঃসৃত করে যাতে এই যে সিমেন যেটা আছে সেই সিমেন্টটা এই যে জীবন্ত অবস্থায় থাকে এবং সচল থাকতে পারে। এবং এই যে প্রস্টেট গ্ল্যান্ড থেকে যে ক্ষরণ নিঃসৃত হয় সেটা হচ্ছে যে বেসিক টাইপ অর্থাৎ ক্ষারীয় এবং ভেজাইনাল পরিবেশ যেটা আছে সেটা হচ্ছে অম্লীয়। তাহলে এই যে স্পার্ম একটা বিরূপ পরিবেশে গিয়ে পড়ে যাবে সেজন্য এই যে ক্ষারীয় যে ক্ষরণ আছে সেই ক্ষরণটা এই যে অম্লীয় অবস্থার সাথে মিশে গিয়ে নিরপেক্ষ অবস্থা তৈরি করে যার কারণে স্পার্মটা বেঁচে থাকতে পারে। আর এই যে সেমিনাল ভেসিকলস যেটা আছে সেখান থেকে যে ক্ষরণটা নিঃসৃত হয় সেটাই এই যে সিমেনের পরিমাণ বাড়িয়ে তোলে এবং সেখানে ওই যে ফ্রুক্টোজের পরিমাণ অনেক বেশি থাকে যার কারণে যে স্পার্মগুলো দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে। এই ছিল এই যে শুক্রাশয়ের গঠন নিয়ে। ধন্যবাদ সবাইকে।